একাত্তর জার্নাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা এবং একাত্তর জার্নাল, যে অনুষ্ঠানে আমরা সারাদিনের খবর নিয়ে বসেছি, বিশ্লেষণ করব, কথা বলবো, খবরের পেছনের খবর জানবো, খবরের মানুষরা থাকবেন আমাদের অতিথি হিসেবে। একাত্তর জার্নালের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি অনুষ্ঠান। রাজধানীতে পুলিশের বাসে পেট্রোল বোমায় দগ্ধ 6 জন, বগুড়ায় পুলিশ অবরোধকারী সংঘর্ষ। বোমাবাজ ও মানুষ হত্যাকারীদের হাত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত, মন্তব্য প্রধানমন্ত্রী। আলোচনার পথ খোলা রেখে নির্বাচন দিয়ে সরকারকে পদত্যাগ করতে বিএনপির আহ্বান। নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস.কে. সিনহা, আপিলের বিভাগের বেঞ্চ পুনর্গঠন। বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে ইবাদতে ব্যস্ত মুসল্লিরা, কাল আখেরি মোনাজাত, ফেরা নিয়ে শঙ্কা। আজকে আমার সাথে একাত্তর জার্নালের টেবিলে যারা রয়েছেন অতিথি হিসেবে তারা হলেন দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। আপনাদের দুজনকেই একাত্তর জার্নালে স্বাগত জানাচ্ছি। আসলে অনেকদিন ধরেই একটি বিষয়েই মোটামুটি ঘুরপাক খাচ্ছে আমাদের আলোচনা, প্রতিদিনই একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতে হচ্ছে। শ্যামল দত্ত, আপনাকে দিয়ে শুরু করছি। আজকে যেটি আমাদের প্রধান শিরোনাম, যে পুলিশের বাসে পেট্রোল বোমা এবং তাতে 6 জন দগ্ধ হয়েছে। মানে আমার প্রশ্নটি হচ্ছে, পুলিশের বাসে যখন পেট্রোল বোমা ছোড়া হয় এবং তখন যদি 6 জন দগ্ধ হয়, আসলে কি পুলিশ দিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন আপনি? এটি যে কাকে দিয়ে সম্ভব সেটাও আমরা ঠিক বুঝতে পারছি না। কারণ সাধারণত আমরা যে রাজনৈতিক কর্মসূচি বা অবরোধ বলতে যা বুঝি, বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন 5 তারিখ বিকেলে 4টার সময় তার অবরুদ্ধ কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তিনি বলেছিলেন যে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ হবে। তো অবরোধ বলতে আমরা যারা বিভিন্ন সময় সাংবাদিক হিসেবে রাজনৈতিক কর্মসূচি কভার করেছে তারা দেখেছে যে এইসব রাস্তার মাঝখানে লোকজন বসে থাকে, অজস্র লোকজন, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, চলাচল বন্ধ হয়ে যায়, এটি হচ্ছে অবরোধ। কিন্তু সাম্প্রতিক সময়ে যে অবরোধের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেরকম না। এটা হচ্ছে যেটা আপনি বললেন, যে পেট্রোল বোমা নিক্ষেপ করা পুলিশের গাড়িতে, হয়তো একজন ট্রাক ড্রাইভার শুয়ে আছে তাকে আগুন দিয়ে পুড়ে মেরে ফেলা, বাসের মধ্যে আগুন দিয়ে গান পাউডার দিয়ে মার কোলে শিশু সহ পুড়ে কয়লা হয়ে যাওয়া, এটা তো অবরোধ। রাজনৈতিক কর্মসূচি হিসেবে অবরোধ আমার ঠিক এটা কর্মসূচি হিসেবে আমি মনে করি না যেটা অবরোধ কর্মসূচি। এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এখন এটা কিভাবে, কোথায়, সমাধান কিভাবে, এটি ঠিক আমার কাছে স্পষ্ট কোনো চিত্র নেই কিভাবে এর একটি সমাধান হবে। কারণ প্রথমত হচ্ছে যে এই ধরেন যে এই যে কর্মসূচির যে স্টাইলটি এখন চালু হয়ে গেল, এটি আজকে হয়তো সরকারকে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আগামীতে যদি অন্য কোনো সরকার ক্ষমতায় আসে, আপনি এই কর্মসূচিটা যে চলতেই থাকে, কখনো সেটা আমার উপরে আসবে, কখনো সেটা রেজওয়ান ভাইয়ের উপরে আসবে, কখনো আপনার উপরে আসবে। আপনি দেখবেন, খেয়াল করবেন, সাধারণ মানুষের মধ্যে একটা চরম নিরাপত্তাহীনতা। কারণ সে কিন্তু এই কর্মসূচির পার্ট না, কিন্তু তার উপরে বোমাটি পড়ছে এবং পুরে বোমাটি পড়ার পরে সেটি ভিকটিম হচ্ছে। যেমন ধরুন, এই মুহূর্তে যদি আপনি বার্ন ইউনিটে যান, ঢাকা মেডিকেলের, যে 27 জনের মতো লোক আছে, তারা কেউ আওয়ামী লীগও করে না, কেউ বিএনপিও করে না, একেবারেই সাধারণ মানুষ। কিংবা আপনি চক্ষু হাসপাতালে যান, কারো চোখ চলে গেছে, কারো ওই যে আহত যে দেখতে পাচ্ছেন, এই লোকটি বিএনপিও করে না, আওয়ামী লীগও করে না। এখন সাধারণভাবে রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কথা না। সাধারণ মানুষ, আমরা দেখেছি রাজনৈতিক কর্মসূচি হবে, জনসভা হয়, মিটিং হয়, মিছিল হয়, অবরোধ হয়, হরতাল হয়, সাধারণ মানুষ তার নিজের মতো করে চলাফেরা করে। পলিটিক্যাল লোকজন তারা মারামারি করে, তাদের মধ্যে থাকে এটি। কিন্তু এখন যেটি হয়ে গেছে, যে সাধারণ মানুষ হয়ে যাচ্ছে এই পুরো রাজনৈতিক কর্মসূচির একটা ভিকটিম। একটা পলিটিশিয়ানও ঠিক মতো এই দায়টা নিচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে। আওয়ামী লীগ বলছে এটি যারা অবরোধকারী তারা করছে, আর অবরোধ যারা ডেকেছে তারা বলছে এটা সরকার করছে। কিন্তু মানুষগুলো মারা যাচ্ছে, একেবারে সাধারণ মানুষ মারা যাচ্ছে। ফলে এটার সমাধান, যে আপনি যেটা বলছেন, এখন এটা কোন জায়গায় সমাধান হবে আমি ঠিক জানি না। ডক্টর রেজওয়ান সিদ্দিকী কি জানেন কি না সমাধান কোথায়? সমাধান
আমরা বোধহয় কেউই এর সমাধানের সূত্র জানি না, কিন্তু ধরেন এটা ঠিক এখনই যে এই বিষয়টা শুরু হয়েছে এমন কিন্তু নয়। আমরা দেখেছি যে 2004 সালে একটি শেরাটনের সামনে একটি বাসে গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে 10 জন লোক ইনস্ট্যান্টলি মারা গেছিলেন। তার আগেও ওই ককটেল বিস্ফোরণ, ককটেল কালচার আজকের না, সে আমি ধরেন যখন থেকে সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে শুরু করেছি, সেটা 1968-এর কথা, 68 সালের কথা। তখন থেকে দেখেছি এই ককটেল মারার যে খুব বড় ধরনের এফেক্ট তখন ছিল তা কিন্তু ছিল না। এটা ককটেল মারলো, কিছু ধোয়া টোয়া হলো, লোকজন ছত্রখান হয়ে গেল, এটাই ছিল ককটেল। সাধারণ মানুষের জীবন কি তখন এরকম নিরাপদ না? ধরেন ককটেল মারা হতো, ইভেন ধরেন আইয়ুব খানের যে উন্নয়ন দর্শকের রাজনীতি ছিল, ট্রাকের মিছিল আসতো বিজয় ক্ষেত্রে নানান রকম প্ল্যাকার্ড দিয়ে। তা আমরা ঠিক, আমি নিজে না মারলেও আমার রাজনৈতিক কর্মী যখন যারা ছিলেন আমার আশপাশে, তারা একটা ককটেল ছুঁড়ে মারতেন এই ট্রাকটার দিকে। তো তাতে অনেক ধোয়া টোয়া হতো, ট্রাক ড্রাইভার এগুলো ফেলে টেলে এদিক ওদিক চলে যেত এবং আমরা খুব বাহাদুরি করতাম যে উন্নয়ন দর্শক ঠেকিয়ে দিয়েছি। সেটার চাইতে এখন যেটা হচ্ছে সেটা লেথাল, মানে মারাত্মক ধরনের বিপর্যয়, পেট্রোল যেভাবে মানুষ পুড়ে যাচ্ছে, কিংবা গান পাউডার দিয়ে, যেটা 2004 সালের কথা আমি বলছি, যে একটা দোতলা বাসে গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া, এরকম ঘটনা ধারাবাহিকভাবে ঘটে আসছে। এটা ঘটা উচিত নয়। এই 2004 সালে দোতলা বাস পেট্রোল গান পাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া যেমন নিন্দনীয় কাজ, তেমন আজকে যে রংপুরে যে ঘটনাটা ঘটেছে মিঠাপুকুর, সেটাও অত্যন্ত নিন্দনীয় কাজ। একইভাবে এটা কেন বাড়ছে এই কারণে, যেমন ধরেন যখন দেখা গেল যে কি হয়েছে, আজকে আমাদের রিয়াজ রহমান আক্রান্ত, গুলিবিদ্ধ হলেন, আব্দুল্লাহ আল মিন্টুর বাসায় গুলি হলো, অমুকের বাসায় ককটেল বিস্ফোরণ, আব্দুল্লাহ আল মিন্টুর বিআই গহর রিজভির বাসায়ও, ওকে সবটাই খারাপ, আপন বিআই সবটাই খারাপ। আমাদের অফিসে এর মধ্যে দুই দফায় আমি বলছি যে আমি সবটাই খারাপ, কিন্তু কথা হলো যে যখন আপনি ঢিলটা দেন তখন পাটকেলের জন্য প্রস্তুত থাকতে হয়। এবং এটা কারা করে, এটা যে ঠিক রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব, আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির ক্ষেত্রেও, তারা যে বলে দেয় যে এরকম একটা ককটেল মারো যাতে একটা বাস পুড়ে ছাই হয়ে যায়। আবার ইন্টারেস্টিং হলো যেটা শ্যামল বললেন একটু আগে, যে ভিকটিম হলো, সে কিন্তু জানে না কিছুই যে ভিকটিম হয়েছে, সে এটার না বিএনপি না কেউ, সে না উল্টো হয়েছে। যেমন ধরুন সেই গতবারের সময় দেখেছি আমরা ড্যাবের 3 জন ডাক্তারে যে হাতির জিল দিয়ে যাচ্ছিলেন এই অবরোধের সময়, ওনারাই পুড়ে সবাই ইয়ে হয়ে গেল, অনেকের ইয়ে হয়ে গেল। আমি সেটাই বলছি যে তাহলে কি দাঁড়াচ্ছে। আর ঘটনাটা যেটা করছে, যখন এরকম একটি ঘটনা ঘটে নৃশংস, তখন সরকারি দলের তরফ থেকে বলা হয় যে এটা বিরোধী দল করেছে, আর বিরোধী দল বলে যে আমরা তো করিনি, এটা সরকারি দল এটা করে বিরোধী দলের উপর দায় চাপানোর চেষ্টা করছে। যেমন ইমিডিয়েটলি, যেমন ধরেন রিয়াজ রহমানের উপর যখন আক্রমণ হলো, তখন হানিফ সাহেব বললেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যে এটা খালেদা জিয়ার ষড়যন্ত্র, উনি এইভাবে সাজিয়ে সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। মুশকিল হলো এই যে না, একজন মানুষ বিপন্ন হয়ে পড়েছে, একজন মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে, সেটা রিয়াজ রহমানও হতে পারেন, একজন সাধারণ বাস ড্রাইভার হতে পারেন, একজন বাসের সাধারণ যাত্রী হতে পারেন। আমরা যেন মানুষের রাজনৈতিক কর্মসূচি করছি, কিন্তু মানুষের জীবন, নিরীহ সাধারণ মানুষের জীবন যেন কোনোভাবেই আমরা বিপন্ন করে না তুলি। আমি একটু রেজন ভাইকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। রিয়াজ রহমানের উপর হামলাটি খুবই নিন্দনীয়। আমি খুবই মানে আশান্বিত হয়েছি যে বেগম খালেদা জিয়া এটার তীব্র নিন্দা জানিয়েছেন। কিন্তু এই যে 27 জন মানুষ যে মারা গেল এই গত কয়েকদিনে, একজন বিএনপি নেতার নিন্দা জানান নাই। একজন বিএনপি নেতা 52 ইউনিটে গিয়ে দেখতে যাননি তাদেরকে, একজন বিএনপি নেতা গিয়ে সেখানে সহানুভূতি জানাননি এবং বলেননি যে এই কাজটি আমাদের না। তফাৎটা এখানেই। রিয়াজ রহমানের উপর যখন হামলা হচ্ছে তখন আমি নিন্দা জানাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ যখন ভিকটিম হচ্ছে, পুড়ে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, চোখ হারাচ্ছে, পা হারাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে, এটির কেউ নিন্দা জানাচ্ছে না। এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং কথা বলেছে। একইভাবে রিয়াজ রহমানের উপর যখন হামলা চালানো হলো, মিন্টু সাহেবের বাসায় যখন হামলা চালানো হলো, যখন মঈন খানের বাসায় হামলা চালানো হলো, সরকারের তরফ থেকে কিন্তু বলা হলো না যে এই কাজটা নিন্দনীয়।
যেমন বিরোধী দল বলেছে, কিন্তু এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে বলেছে রিয়াজ রহমানের উপরে হামলাটি নিন্দনীয়, আমরা এটা তদন্ত করব, ভিডিও ফুটেজ পেয়েছি। আপনি ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি, রিয়াজ রহমানের পরিবার থেকে একটি মামলা দায়ের করা হয়নি আজকে 3 দিন পর্যন্ত। সরকার নিজ উদ্যোগে হয়ে মামলা করেছেন, ড্রাইভারকে এখনো পুলিশ মামলা করেছে, ড্রাইভারকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং রিয়াজ রহমানের সাথে আরেকজন সহযোগী ছিলেন, সাথে একজন ওনার সাহেব, এখনো পর্যন্ত ওই লোকটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং গত 3 দিন পুলিশ গেছে হাসপাতালে, অসংখ্য বিএনপি নেতা গিয়ে দেখা করতে পারছেন রিয়াজ রহমানের সাথে, কিন্তু পুলিশকে কখনো দেখা করতে দেওয়া হচ্ছে না রিয়াজ রহমানের সাথে, সাক্ষ্য নেওয়ার জন্য যে আপনাকে কি আক্রমণ করেছে, আপনার কি বক্তব্য, সেটা কিন্তু পুলিশ পারবেই, এটা এমন না পারবে। আমি এই গত 3 দিনের কথা বলছি, সেটা আমি খুব আপনি দেখেন পত্রিকায় আছে, আজকে পত্রিকাও আছে, বিভিন্ন কাগজে আছে। আমরা পত্রিকাগুলো দেখবো কিছুক্ষণের মধ্যে, তাহলে মানে খুঁজে দেখতে পাবো। একটি বিষয় যেটি ডক্টর রেজওয়ান সিদ্দিকী বলেন যে ঢিলটি মারলে পাটকেলটিও খেতে হবে, মানে আমার প্রশ্নটি হচ্ছে যে এই ঢিল পাটকেলের জায়গাটা আসলে ঢিলটি কে মারছে না, আর পাটকেলটি বা কে মারছে, আমি একটু রেজওয়ান ভাইকে জানতে চাই। না ঠিক আছে, তার মানে কি এই যে এই ঢিল মারছে বিএনপি, পাটকেল মারছে সরকার, এরকম, বা সরকার মারছে ঢিল, এটা কি সাধারণ মানুষ? আমি সেটা বলছি যে এই যে ঢিল পাটকেলের এর ফলে যেটা হচ্ছে সাধারণ মানুষ বিপন্ন হচ্ছে, আমি তো সেটারই এগেইনস্ট। সেটাই অবশ্যই, আমি সাধারণ মানুষকে আপনি জিম্মি করতে পারেন। কে ঢিল মারছে বলেন তো আসলে? না, আমি এখন এই মুহূর্তে যদি বলেন আমার বিবেচনা, না আপনি যদি আপনি দীর্ঘদিনের রাজনীতি করেছেন বিভিন্ন জন, রেজওয়ান ভাই, আমরা তো অবরোধ কর্মসূচি দেখেছি, এখন অবরোধ কর্মসূচি কোথায়? এখন কি এই যে পুলিশের উপরে পেট্রোল বোমা মারা একটা অবরোধ কর্মসূচি, কিংবা গান পাউডার দিয়ে গাড়ি মারা, এটা অবরোধ কর্মসূচি? বলেন জি, এটা কি অবরোধ কর্মসূচি? কিন্তু একই ঘটনা, আমি যে আপনার 4 সালের উদাহরণ দিচ্ছি বারবার, সেটিও নিন্দনীয়, সেটি অবশ্যই বিচার হওয়া উচিত। 4 সালে তো বিএনপি ক্ষমতা ছিল, তারা অবশ্যই উচিত ছিল এটির একটা বিচার করা। না, বিচার তো করেন নাই, যাদেরকে আসামি করা হয়েছিল আপনি আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকে 2006 পর্যন্ত 2 বছর বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু যাদেরকে আসামি করা হয়েছিল তাদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে, সেটিও অন্যায়, সেটি আবার বিএনপি যখন ক্ষমতায় আসবে আবার রিভাইভ করবে, কিন্তু সেটার কথা বলছি না। আমি বলছি যে এই যে অবরোধ কর্মসূচির কথা আপনি বলছেন, এই অবরোধ কর্মসূচি কোথায় আমাকে বলেন না? রাজপথে আপনার কথা ছিল, বেগম খালেদা জিয়া ডিক্লেয়ার করেছেন রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ হবে। নৌপথে কোথায় অবরোধ আমাকে দেখেন, রাজপথে কোথায় নেতা কর্মী আমাকে দেখেন, রেলপথে কোথায় আমাকে দেখেন অবরোধ। আচ্ছা, অবরোধটা তো চলছে, মানে আপনি রাজপথ, রেলপথ, নৌপথ তো খুব একটা সুবিধাজনক ভাবে চালাতে পারছেন না, যে বোমার কারণে। আপনি যদি এখন মানুষ যদি বোমার ভয়ে গাড়ি না চালায়, আমি আপনাকে আমি একটু আপনাদের মাঝখানে একটা কথা বলতে চাই। এরকম দিন আমার জন্য খুব কমই আসে যখন আমার খাটনি খুব কমে যায়। তো আজকে আমার জন্য একটি খুব শুভ দিন, আমার পরিশ্রম খুব কম হবে, খুব কম হবে। আমি অত্যন্ত গুণী 2 জন অতিথি পেয়েছি বলে আমার মনে হচ্ছে, যেখানে আসলে আমার খাটনি অনেক, পরিশ্রম অনেক কম, এবং একটি মনোমুগ্ধকর আলোচনা আমরা নিশ্চয়ই আজকে উপভোগ করতে পারবো। কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফেরত আসছি 71 জার্নালে। রাজধানীতে পুলিশের বাসে পেট্রোল বোমায় দগ্ধ 6 জন, বগুড়ায় পুলিশ অবরোধকারী সংঘর্ষ। বোমাবাজ ও মানুষ হত্যাকারীদের হাত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত, মন্তব্য প্রধানমন্ত্রী। আলোচনার পথ খোলা রেখে নির্বাচন দিয়ে সরকারকে পদত্যাগ করতে বিএনপির আহ্বান। নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এসকে সিনহা, আপিলের বিভাগের বেঞ্চ পুনর্গঠন। বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে ইবাদতে ব্যস্ত মুসল্লিরা, কাল আখেরি মোনাজাত ফেরা নিয়ে শঙ্কা। 71 জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা। আমাদের হাতে সর্বশেষ যে শিরোনামগুলো ছিল, বার্তা কক্ষে যে খবরগুলো ছিল, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। একটু চট করে পত্রিকা দেখে আসি। পত্রিকা দেখে আসলে আমাদের আলোচনার সুবিধা হবে। ভোরের কাগজে প্রধান বিচারপতি হিসেবে এসকে সিনহার শপথ। শ্যামল দত্ত, আপনার পত্রিকা। ওদের হাত পুড়িয়ে দিলে ওরা বুঝবে পোড়ার যন্ত্রণা, সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা, সাফল্য নিয়ে সংশয়। এবং প্রধান বিচারপতি হিসেবে এসকে সিনহা শপথ নিচ্ছেন, খুব সম্ভবত সেটির ছবি। শপথ নেওয়ার পর অভিনন্দন জানাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিনী। মাঝখানে
মুক্তিযুদ্ধের অমর গীতিকার গোবিন্দ হালদারের প্রয়াণ, আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অসংখ্য গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, পূর্ব দিগন্তে সূর্য বাংলাদেশের উঠেছে। পক্ষ থেকেও চেষ্টা করা হয়েছিল তাকে আর্থিক সহযোগিতা দিয়ে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত বাঁচলেন না তিনি। শেষ পর্যন্ত তিনি বাঁচেননি। রাষ্ট্রপতি গিয়েছিলেন দেখতে তাকে যখন তিনি কলকাতা এবং সফরে তিনি গিয়েছেন। সঙ্গে সঙ্গেই বলেছেন যে বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা অকৃত্রিম বন্ধু তিনি বাংলাদেশ হারালেন তার যাওয়ার মধ্যে দিয়ে। এবং অসাধারণ সব কালজয়ী গান। ভোরের বৃষ্টিতে মুসল্লিদের ভোগান্তি, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ অর্থাৎ রবিবার। অবরোধে বিজিবির প্রহরায় 30,000 গাড়ি চলাচল। এই জায়গায় আমরা আসলে আলোচনাটি রেখেছিলাম বিরতির আগে। আমি আশা করছি যে এরকম শিরোনাম আরও পাবো, যে শিরোনাম ধরে আবারও আমরা এই আলোচনায় আসতে পারবো। এবং বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ভাষ্য, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে আরও অগ্রগতি লাগবে। এরপর রয়েছে প্রথম আলোর অনলাইন সংস্করণ, পুলিশের গাড়িতে পেট্রোল বোমা, 5 পুলিশ দগ্ধ। আমি আসলে আশা করছি যে এই যে পুলিশ দগ্ধ, বিভিন্ন দগ্ধের খবর আমরা শুনছি, একবার আমরা সরেজমিনে গিয়ে নিশ্চয়ই দেখতে পারবো যে বার্ন ইউনিটে এখন কি অবস্থা। যেটি বলছিলেন শ্যামল দত্ত বলছিলেন, ডক্টর রেজওয়ান সিদ্দিকীও বলছিলেন, হুকুমদাতাদেরও আইনের আওতায় আনা হবে। ডিএমপি কমিশনার, কোন হুকুমদাতা? ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, যারা পেট্রোল বোমা ছুঁড়ে হামলা চালাচ্ছে তাদের সহ হামলার হুকুমদাতাদেরও আইনের আওতায় আনা হবে। এই রকম কিছু মামলা আমরা দেখেছি যে যারা আসলে গাড়ি পোড়ানো মামলায় মূল সিদ্ধান্ত দিয়েছেন তারা যেন আইনের আওতায় আসেন, সেরকম একটি সন্ত্রাস দমন আইনের আওতায় এখন নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তেমনটি বলছেন ডিএমপি কমিশনার। রাজনৈতিক খায়েশ থাকলে উর্দি খুলে মাঠে নামুন, এটি খুব সম্ভবত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মচারীদেরকে বলা হয়েছে, এবং তারা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে মানে উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ না করেন, সেরকম কথাও না বলেন, সেটাই কথাও না বলেন। তাদের উর্দি খুলে মাঠে নেওয়া 20 দলীয় জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদপুরে বাসে আগুন, দগ্ধ ও আহত 9, এবং দগ্ধ ও আহত, আবারও দগ্ধের খবর প্রচুর। আগায় আসেন ভাই, আগুন নিভান, কষ্টে কেনা ট্রাক। অর্থাৎ আগুন যখন দেওয়া হয়েছে ট্রাকে, তখন ট্রাকের যারা রয়েছেন, যারা চালান সাধারণত তারাই এই ধরনের ট্রাকগুলো কিনে থাকেন, তারাই বলছেন যে কষ্টে কেনা ট্রাক। আমরা এর আগের দিনও দেখেছি যে লেগুনার মতন একটি গাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে। বারবার যেটি বলছিলেন লেগুনার ড্রাইভারের স্ত্রী, যে সে হয়তো আবারও কর্মক্ষম হবেন, কিন্তু যে কষ্টে কেনা তার এই গাড়িটি, সেই কিস্তিতে কেনা, ধারে কেনা সেই গাড়িটি আসলে কেমন করে তারা আবার ফেরত পাবেন, কেমন করে আবারও তারা কর্মক্ষম হবেন, এই আর্জিগুলো, আকুতিগুলো আমরা দেখেছি এর আগে কর্মজীবী মানুষের মধ্যে। এরপর রয়েছে সংবাদ বলছে, প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, মানুষ পোড়াচ্ছে যারা তাদের হাত পুড়িয়ে দেওয়া উচিত। এই শিরোনাম আজকে 71-ও আমরা করেছি। বৃষ্টিতে দুর্ভোগ মুসল্লিদের, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ। সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে অভিযান শুরু, তালিকা প্রস্তুত। এটি একটু পড়তে পারলে ভালো হতো, কিন্তু লেখাটা ঝাপসা, যে কারণে পড়া সম্ভব না। প্রধান বিচারপতি এসকে সিনহার শপথ, আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন। বাসে বোমা হামলা, পরেরটি পড়তে পারছি আমি। এরপর রয়েছে bdnews24.com, অবরোধের আগুনে পুড়ল এক বাসের 9 যাত্রী, যেটি আমি পড়লাম যে রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধের যে ঘটনা, সেখানে তারা বলছেন 9 জন দগ্ধ হয়েছেন। 6 জন দেখছিলাম এতক্ষণ, সেখানে 9 জন দেখছি। এবং এরপর রয়েছে সকালের খবর, শুধু পোড়ার খবর, মানে এটি দেখতেই হবে। বগুড়ার ঝোপগাড়ি এলাকায় গতকাল দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ট্রাকের সামনে মালিকের আহাজারি, বোঝাই যাচ্ছে ইনি মালিক। সংলাপের প্রস্তাবকে পাত্তা দিচ্ছে না ক্ষমতাসীনরা। রাজনৈতিক খায়েশ থাকলে উর্দি খুলে মাঠে নামার আহ্বান, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বক্তব্যে নাখোশ বিএনপি জোট। পুলিশের বাসে পেট্রোল বোমা, যেটি দিয়ে শুরু করেছিলাম, চাপাইয়ে আওয়ামী লীগ নেতার ছেলেকে পিটিয়ে হত্যা, অভিযোগ জামায়াত শিবিরের বিরুদ্ধে। আমি যে জায়গায় যেতে চাচ্ছিলাম, যে এই দগ্ধ, পুড়ে মারা এবং পেট্রোল বোমা, এই খবরগুলো অনেক বেশি আছে। আমরা একটু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যেতে চাই, সেখানকার অবস্থা দেখতে চাই। আমাদের সহকর্মী রিয়াজ রেজান আছেন সেখানে। রিয়াজ, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। এবং আমি আসলে সত্যিকার অর্থে আমি ঠিক জানি না যে ক্যামেরাটি ভেতরে নিয়ে যাওয়া সম্ভব কিনা, কিন্তু আমি আপনার কাছ থেকেই একটি চিত্র চাই। কি দেখছেন? বার্ন ইউনিটের ভেতরে কারা আছেন, কি অবস্থায় আছেন?
জি, আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে বার্ন ইউনিটে একের পর এক রোগী আসতে শুরু করেছিল এবং আমরা কিছুক্ষণ আগেও একজনকে আসতে দেখেছি। আমরা দেখেছি যে এখানকার যারা মূলত হচ্ছে মোহাম্মদপুরের ঘটনা থেকে এখানে 9 জন এসেছিল, এর মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া, এখান থেকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের ঘটনাটা আপনি বলছিলেন, তো আমরা দেখেছি যে এখানে এখনো পর্যন্ত 4 জন খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখানে তাদের শ্বাসনালী কিন্তু পুড়ে গেছে। এর মধ্যে 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে, এখনো পর্যন্ত 2 জনকে আইসিইউতে নেওয়া হয়নি। আমরা নামটা বলে দিচ্ছি। এখনো পর্যন্ত পুলিশের যে গাড়ি চালক ছিল মোর্শেদ, তিনি হচ্ছে আইসিইউতে ভর্তি রয়েছে। তাছাড়া বিল্লালকে কিন্তু কিছুক্ষণ আগে তিনি মোহাম্মদপুরের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে, তার 25% পুড়ে গেছে, তিনি এখন তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, তারও শ্বাসনালীতে নালী পুড়ে গিয়েছে। এছাড়া একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বার্ন ইউনিটে এখন কতজন আছেন আহত অবস্থায়, মোট কতজন আছেন? এখনো পর্যন্ত আইসিইউতে পাঠানো হয়নি। এছাড়া আবু তাহের রয়েছে, তাকে আইসিইউতে পাঠানো হয়নি, কিন্তু তার শ্বাসনালী পুড়ে গেছে। ডাক্তার যেটা জানিয়েছে যে শ্বাসনালী যখন পুড়ে যায় তখন রোগী বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়। রিয়াজ, আমি জানতে চাচ্ছি আপনার কাছে বার্ন ইউনিটে এখন কতজন আছেন যারা চিকিৎসাধীন, মোট কতজন এখন চিকিৎসাধীন পুড়ে যাওয়া এবং পেট্রোল বোমা আহত হয়ে দগ্ধ অবস্থায়? এখানে বার্ন ইউনিটে এখনো পর্যন্ত আজকে হরতালের কারণে যে কয়জন আহত হয়ে এখানে এসেছে, এখনো পর্যন্ত 9 থেকে 10 জন রয়েছে যারা এখনো চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে পুলিশের একজন কর্মকর্তা। আমি জানতে চেয়েছি আজকের হরতাল না, আজকে অবরোধ চলছে, আজকে কোনো হরতাল নেই, এখন পর্যন্ত বার্ন ইউনিটে মোট কতজন আছেন? হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক থাকায়। এছাড়া এখানে পুলিশের আরেকজন কর্মকর্তা রয়েছে আবুল কালাম আজাদ, তিনি এখন এখানে চিকিৎসাধীন রয়েছে। রিয়াজ, আজকে কোনো হরতাল ছিল না, হরতালের জন্য কেউ আসেননি। রিয়াজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। আমি আপনার কাছে কে কে আছেন তার নাম জানাটা খুব জরুরি মনে করছি না রিয়াজ। আমি জানতে চাইছি এই হাসপাতালের বার্ন ইউনিটে কতজন আছেন? এখনো পর্যন্ত 9 থেকে 10 জন এখানে। সেটি আজকে রিয়াজ, এর মধ্যে আজকে 12তম দিন অবরোধের এবং এর মধ্যে অনেকেই এর আগে এসে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে কতজন চিকিৎসাধীন আছেন? জি জি জি, সেই তালিকাটি আমি এখনো এখান থেকে সংগ্রহ করিনি। আমি কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাকে আমি জানাতে পারবো বিষয়। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যাই হোক, আজকের গণমাধ্যমের যে হিসাব আছে বিভিন্ন পত্রপত্রিকা, এ পর্যন্ত 27 জনের মতো আছে শুধুমাত্র এই বার্ন ইউনিটে, তার মধ্যে 5 জন তো মারাই গেছেন। আর চক্ষু হাসপাতালে যাদের চোখের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে এরকম আছে ওখানে 9 জনের মতো। আজকে বিভিন্ন কাগজে এই ধরনের রিপোর্টগুলো আছে। মুশকিল হচ্ছে যে এই যে মানুষগুলো আছে এদের চিকিৎসা কে হবে, এবং অনেকেই এত অসহায় এবং তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়তো মারা গেছেন, কারো সন্তান মারা গেছে, এবং অন্যান্য জায়গায়ও বিভিন্ন, ঢাকার বাইরেও তো বিভিন্ন জায়গায় এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, পেট্রোল বোমার ঘটনা ঘটছে। আজকে এক জায়গাতেই তো আমরা দেখলাম 9 জন শুধু একটি গাড়িতে, যেটা মাহমুদপুর বেরিবাদের গাড়ি, পাশাপাশি পুলিশ 5 জন। পুলিশের আমার ধারণা তারা হয়তো পুলিশ হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে কিনা ঠিক জানে না, এখানে গেছে কিনা যায় না। ফলে আজকেই কিন্তু 14 জনের মতো ঘটনা এই সন্ধ্যার মধ্যেই আছে ঘটনা, এরকম হয়তো যারা চিকিৎসা নিচ্ছেন বলে যায়। জি না, আমি মানে এই সম্পর্কে আপনি আর কিছু না বললে আমি অ্যাকচুয়ালি ঘটনার একটা বিশ্লেষণ করতে চাই। অবশ্যই। সেটা হলো যে কেন এই যে ধরেন সহিংসতা, গাড়িতে বোমা মারা, পেট্রোল বোমা মারা কিংবা অগ্নিসংযোগের ফলে মানুষের মৃত্যু হওয়া কিংবা পুড়ে যাওয়া মৃত্যুর চাইতে যা ভয়ঙ্কর, তো এই অবস্থাটা কেন তৈরি হলো আমরা যদি উৎসটা না খুঁজে দেখি তাহলে কিন্তু এর বিশ্লেষণটা খণ্ডিত হয়ে যাবে। ধরা যাক যে আমাকে একজন অন্যায়ভাবে আমার মাথায় বাড়ি দিয়েছে, সাপোজ, আমার যদি সেই শক্তি থাকে তাহলে তাকে আমি ততোধিক জোরে আঘাত করবার চেষ্টা করব। এটা তো সাধারণ হিউম্যান ইনস্টিংক্ট যে আমি তাকে জোরে আঘাত করার চেষ্টা করব। ধরেন এই যে আমি তো প্রথমে গল্পচ্ছলেই বলছিলাম যে আমরা পেট্রোল বোমা মেরেছি 68 সালে, 68, 69 পেট্রোল বোমা না, কি বলে ওটাকে, ককটেল। পেট্রোল বোমা ছিল না, না ছিল না, তো আচ্ছা ঠিক আছে, ককটেল নিক্ষেপ করেছি। এটা অর্থাৎ এটা চলেই আসছে, চলে এসে এরকম একটা জায়গায় এসে দাঁড়ালো কেন?
যেমন ধরেন আমরা যখন 69, 68 মুভমেন্টের সময় আমরা যখন অ্যারেস্ট হতাম, তখন পুলিশ আমাদের গাড়িতে তুলে নিত, তুলে নিয়ে অনেক বোঝানোর চেষ্টা করতো, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এটা ভবিষ্যতে দেশের কর্ণধার হবেন, হবেন, আপনারা যদি আমাদের সঙ্গে মারামারি করেন, এটা আপনাদের, আমরা গরিব মানুষ, লেখাপড়া জানি না, এটা আপনাদের মানায় না, এনে করে টাঙ্গাইল থেকে আমাকে মধুপুর নিয়ে ছেড়ে দিত। আমরা আবার ফিরতে কোনো ট্রাক, মালবাহী ট্রাকের উপর চড়ে আবার সাউথ কলেজে ফেরত আসতাম। দ্যাট ওয়াজ দ্য স্টাইল, মানে অ্যারেস্টের স্টাইল ছিল। 72-তে আমি দেখলাম যে বাংলা একাডেমির সামনে দাঁড়িয়েছি 3 নেতার মাজার সামনে, ওখানে তখন কেবল জাসদ ছাত্রলীগ হয়েছে, হেভি পিটা পুলিশ দিচ্ছে, ওই রক্ষী বাহিনীর পুলিশ। তারপর কি করছে, যেটা যেটা আমি দেখে আমার ওই 68-9 এর কথা মনে হলো, সেটা হলো 2জন করে লোক একজন ছাত্রলীগের কর্মীকে ধরছে, এখান থেকে ছুড়ে পুলিশের ট্রাকের ভেতর দিচ্ছে। মানে আমি কিন্তু সাংঘাতিকভাবে, আপনি বলছেন যে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহিংসতাটাও বাড়ছিল, চেঞ্জেস, অর্থাৎ যে সোশ্যাল চেঞ্জেস এবং অ্যাটিটিউডের যে চেঞ্জেস, এটা তো হওয়ার কোনো কারণ নেই। আপনি অ্যারেস্ট করে ফেলেছেন, ধরে নেন, কিন্তু মাঝখানে অনেকগুলো ঘটনা আছে তো। না আমি আপনি 52-তে যান, 144 গুলি করে এবং এতগুলো লোককে মেরে ফেললেন। তা আছে। আমি বলছি যে সাধারণভাবে এটা করা হতো, তো গুলি তো হয়েছেই, গুলি 52-তে গুলি না হলে তো অনেক কিছু নাও হতে পারে। তো সুতরাং এই যে চেঞ্জেস, ধরেন শাসকদের দৃষ্টিভঙ্গির চেঞ্জ, যখন শাসকরা এটা করে তখন কিন্তু আবার যারা ভিকটিম হয় তারা এটার প্রতিশোধ নেওয়ার জন্য গণবাহিনীর মতো বাহিনী তৈরি করে এই সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। না, কিন্তু ডক্টর রেজওয়ান সিদ্দিকী, একটা প্রশ্ন, মানে আমি দুঃখিত আপনাকে মাঝখানে থামিয়ে করছি প্রশ্নটা, না করেই পারছি না। শাসক সহিংস হয়েছে, শাসকের মানে হাত আরো দৃঢ় হয়েছে, শাসক, আপনি যেটি বলছেন যে যদি আমার মাথায় কেউ অন্যায়ভাবে বাড়ি দেয় তাহলে আমি তাকে আরো বেশি শক্তি দিয়ে মারবো, কিন্তু শাসক শক্ত হয়েছে, তার জন্য আমি পেট্রোল বোমা দিয়ে 9 জন সাধারণ মানুষকে মেরে ফেলবো, মানে এটি কার উপর কে প্রতিশোধ নিল? না আমি বলছি পেট্রোল বোমাটা তো গতকাল তৈরি হয়নি, মানে না, যেদিনই তৈরি হোক, কখনোই হয়তো 50 বছর আগেই তৈরি হয়েছে, কখনোই এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এটি শাসকের বিরুদ্ধে প্রতিবাদ না। না, শাসকের বিরুদ্ধে প্রতিবাদ না। এই যে ধরেন আপনার অবরোধটা চলছে, এটা কার বিরুদ্ধে? আপনাকে তো স্বীকার করতে হবে যে এটা শাসকের বিরুদ্ধে। কেন? যে অবরোধটা শাসকের বিরুদ্ধে, কিন্তু পেট্রোল বোমাটা কার বিরুদ্ধে? পেট্রোল বোমাটা এটার ধারাবাহিক অ্যাকশনের পার্ট, অন্যায়, সন্দেহ নাই। এবং তার মানে কি আপনি বলছেন অবরোধের নামে একটা অন্যায় হচ্ছে? না, অবরোধের নামে যে পেট্রোল বোমাটা হচ্ছে সেটা অন্যায় না। অবরোধের নামে যে পেট্রোল বোমা মারছে, এটার দায়িত্ব তো কেউ নিচ্ছে না, এটার দায়িত্ব তো কেউ নিচ্ছে না। সরকার বলছে, বিরোধী দল নিচ্ছে, পরোক্ষভাবে নিচ্ছে। আমি আপনাকে বলি, ধরুন সরকার একটা সিদ্ধান্ত নিল যারা পেট্রোল বোমা মারবে তাদেরকে গুলি করা হবে, কারণ এরকম একটি অন্যায়, মানুষকে মারা এটি অন্যায়। তখন আবার বিএনপি বলছে না, গুলি করা যাবে না। এখানে বিএনপি বললো যে না, আপনি গুলি করার কোনো রাইট নেই। না, বিজেপি কি বললো? বিজেপির প্রধান বললেন, আমরা যদি দেখি যে একটা অন্যায় হচ্ছে রাস্তার উপরে, একটা পেট্রোল বোমা 10 জন লোককে, যে 9 জন লোককে পুড়ে মারছে, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার দায়িত্ব কি আমি এখানে গুলি করে এটা থামানো। আমি একটা গুলি করলে একটা লোক মারা গেল, যদি 5টা লোকের জীবন বাঁচে আমি সেটা করব। কিন্তু এটা প্রতিবাদ জানালো কে? বিএনপি বলল না, এটা আপনি করতে পারবেন না। না আমি এটা তো বুঝতে দিতে হবে যে আপনি কি বলছেন। আমি এই বিতর্কে যেতে চাইনি আসলে। উনি বলছেন যদি মনে হয় যে তার কাছে পেট্রোল বোমা আছে, না এটা তো বলেন না, উনি ক্যাটাগরিক্যালি পেট্রোল বোমা মারলে, পেট্রোল বোমা মারার সময় আমি যদি দেখি আমাদের উপর যদি আক্রমণ হয়, তাহলে আমরা আমাদের উপর আক্রমণ হয়, আশা করছি বিজেপি প্রধানের সেই বক্তব্যটি আমরা দেখতে পাবো। আপনাদের আমার কাছে ক্লিপিং আছে, এখানে আছে না? এখানে আমার কাছে ক্লিপিং আছে, যা ছাপা হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেখানো যাবে। আচ্ছা, আমার কথা হলো যে আমার কাছে পেট্রোল বোমা আছে এই সন্দেহে কিন্তু আমি যদি মারি এবং আপনি যদি দেখেন যে আমি মেরেছি, হ্যাঁ, মানুষের জানমাল রক্ষার জন্য আপনি পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে এই লোকটার কাছে বোধহয় পেট্রোল বোমা আছে, সে কথা উনি একেবারেই বলেন। উনি ক্যাটাগরিক্যালি, আমি ওই দিন এই টক শোতে ছিলাম, উনি এখানে আমাদেরকে লাইভ ওনার অফিস থেকে সংযুক্ত হয়েছিলেন, তিনি বলেছেন আমাদের উপর যদি কোনো আক্রমণ হয় শুধুমাত্র আমরা তখনই আত্মরক্ষার্থে এটি করতে পারি, এবং আমরা যদি দেখি মারছে, মেরে আমি যদি দেখি 5 জন লোককে মারছে, 10 জন লোককে মারছে, তখন আমাকে বিষয়টি কি এরকম কিনা শ্যামল দত্ত, যে আজকে পুলিশের ট্রাকে
পেট্রোল বোমা ছোড়া হলো এবং তখন পুলিশ পুলিশ কি করবে? আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এরকম হতে পারে। এরকমই উনি বলেছেন। আপনি যদি ওনারা ফুটিংসটা পান আমার ধারণা দেখেন এখানে যা আপনি দেখেন, এখানেও দেখেন। আমি আপনাকে প্রশ্ন হতে পারি যে এখানে কি বলেছেন র্যাবের প্রধান। এটা বলেছেন যে র্যাবের প্রধান, আমি বিজেপির প্রধানের কথা বলছি। হ্যাঁ, বিজেপির প্রধান, হ্যাঁ সেটাও আমার কাছে আছে। দেখেন আপনি ভালো করে দেখেন, একজন ব্যক্তি যদি পেট্রোল বোমা ফাটায় তাহলে 5 জন লোক নিহত হতে পারে। ফাটায় নাই কিন্তু তখনও ফাটায়, যদি ফাটায় তাহলে পারে, তখনও কিন্তু ফাটায় নাই সেই লোক। ফাটাতে এই দৃশ্য কোন বিজেপি সদস্যের নজরে এলে পারে, ফাটায় নাই, কিন্তু উনি মনে করছেন যে এই লোকটা ফাটাতে পারে। নজরে এলে ওই বোমা বহনকারীকে, নিক্ষেপকারীকে না, সে মনে করছে ওই বোমা বহনকারীকে ক্যাজুয়ালিটি করা তার দায়িত্ব। আপনি খেয়াল করেন না, দৃশ্য একজন ব্যক্তি যদি পেট্রোল বোমা ফাটায় তাহলে 5 জন লোক নিহত হতে পারে। ইটস ক্লিন স্টেটমেন্ট, হতে পারে। এই দৃশ্য কোন বিজেপি সদস্যের নজরে এলে, ফাটানোর দৃশ্য নজরে এলে না না, উনি ক্যাটাগরিক্যালি বলেছেন। উনি বলছেন যে বোমা বহনকারী, আমি জানি না উনি বোমা নিক্ষেপকারীকে বলেন নাই তো। এটা তো এটা ক্যাটাগরিক্যালি উনি বলেছেন। আপনারা যদি পারেন এটা দেখিয়ে দেন। ভাই এটা রংলি আমরা এক্ষুনি দেখাবো। না এটা তো আমি এর থেকে মানে বিজেপি প্রধানের বক্তব্য। আচ্ছা আপনি শুনুন, আপনি এখানেই শুনুন না, ওনার বক্তব্য আছে। এরকম যদি পরিস্থিতি যদি হয় যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায়, আমি তাকে ওইখান থেকে লাঠি দিয়ে দৌড়ানি দিব না। বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা 5 জনকে মারা, আর আমি যদি তাকে ক্যাজুয়ালিটি করতে পারি, আমি 5টা জীবন বাঁচাইতে পারবো। আমার হয়তো যে সেই ধরনের চিন্তা করতে হইতে পারে। আমার লোকজন কারো দিকে গুলি করবে না, কিন্তু আমার লোকজন যদি আক্রান্ত হয় তার জীবন বাঁচানোর সব ধরনের অধিকার তার আছে। প্রয়োজন হলে সে তার অস্ত্র ব্যবহার করবে। এটা কিন্তু ওনার এই বক্তব্যটাকে অস্বীকার করছে না, এটাই যে আত্মরক্ষার্থে গুলি করতে পারে, এটাই বলেছেন। তা আমি দেখলাম যে উনি এটা বলছেন। এটা রংলি কোট হয়েছে, আপনি যেখানে পড়ছেন এটা রংলি কোট হয়েছে। আপনি ওনার সরাসরি বক্তব্যটাই শুনলেন। আচ্ছা ঠিক আছে, এটি কোন পত্রিকায় আছে যদি আমরা একটু দেখতে পারতাম। ধারণা এটা যে যাই হোক, এটা আমার মনে হয় যে ফুটেজে আমরা মোটামুটি না আমি এই কারণেই বলছি, ওই দিন উনি কিন্তু আপনাদের এই অনুষ্ঠানেই কানেক্টেড হয়েছিলেন স্কাইপের মাধ্যমে। উনি একদম ক্ল্যারিফাই করেছেন আমাদের উদ্দেশ্য মানুষকে মারা না, আমাদের উদ্দেশ্য মানুষকে মারা থেকে বিরত রাখা। আমরা সর্বোচ্চ চেষ্টা করি অস্ত্র ব্যবহার না করার, কিন্তু অস্ত্র ব্যবহার তখনই করতে হয় যখন আমি নিজে আক্রান্ত হই, অথবা আমি দেখি যে এই অস্ত্র ব্যবহার করলে মানুষের জীবন বাঁচানো যাবে। আপনি জানেন এই যে গত 2013 সালের আপনার মে মাসে যখন হেফাজতের অবস্থান কর্মসূচি, 3 জন বিডিআরকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, তারা শেষ পর্যন্ত অস্ত্র ব্যবহার করার নাই কাঁচপুরে। এবং এটি তাদের আসলে অনুমতি থাকে না, তারা কিন্তু সিভিলিয়ান এর আন্ডারে থাকে নরমালি। কিন্তু এটি তিনি বলেছেন যে আপনি ক্যাটাগরিক্যালি নিজেই শুনলেন তো কোন পর্যায়ে তারা অস্ত্র ব্যবহার করবে যদি আক্রান্ত হয়, এবং যদি দেখে যে তারা এরকম পেট্রোল বোমা ফাটিয়ে লোকজনকে মেরে ফেলছে, তখন একজন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি করবে? আচ্ছা আমি যেখান থেকে এটা শুরু, যেমন ধরেন যে অবরোধের শুরু, আপনি সেখান থেকে আসেন, অবরোধ থেকেই আসছে পেট্রোল বোমা, অবরোধ থেকেই সবকিছু আসছে। যদি আপনি বলেন যে ভাই আমার অবরোধে কোনো আপত্তি নেই, রাস্তায় অবরোধ করুক, সড়ক বন্ধ করে দিক, রেল বন্ধ করে দিক, সবই রাজনৈতিক কর্মসূচি, কোনো সমস্যা নেই এটিতে। কিন্তু অবরোধের নামে যদি আপনি এখন পেট্রোল বোমা মেরে একেবারেই সাধারণ মানুষকে, এই যে মনে করেন গাড়ির যে 9 জন লোক, তারা তো আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, তাহলে আমি এই লোকগুলোকে মেরে আমি একটি রাজনৈতিক কর্মসূচি পালন করছি, এটা আপনি সমর্থন করেন? আমি এটা সমর্থন করি না, কিন্তু আওয়ামী লীগ বলছে যে এটা মারছে বিরোধী দল, বিরোধী দল বলছে যে বিরোধী দলের আন্দোলনকে সাবোটাজ করার জন্য সরকার করছে। তাহলে এই লোকগুলোকে যদি বিডিআর কিংবা পুলিশ গুলি করে মারে, তাহলে বিএনপির আপত্তি থাকবে কেন? এটা তো আওয়ামী লীগের লোক। বিএনপি তো কোনো আপত্তি করে না। অবশ্যই আপত্তি করছে, তারা বলছে এরকম এই যে এই গুলি করা যাবে না। সেলিম রহমান নিজে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এই ধরনের গুলি কখন ধরেন এই যে। কিন্তু ডক্টর রেজওয়ান সিদ্দিকী এবং শ্যামল দত্ত, আপনাদের দুজন কাছে আমার এই প্রশ্নটি রইল, আমাকে আরেকটা বিরতিতে যেতে হবে, আমি প্রশ্নটি রেখে বিরতিতে যাব। সেটি হলো যে সরকার এই
আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র করে স্যাবোটেজ করছে। সেক্ষেত্রে যাতে সরকার স্যাবোটেজ করতে না পারে সেই দায়িত্বটিও যিনি অবরোধ ডাকছেন বা যারা অবরোধ ডাকছেন তাদেরকে নিতে হবে কি? আমি একটু এই সুযোগটি আমি দেব কেন যে আমার অবরোধকে, আমার সংগ্রামকে একটু সন্ত্রাসের নাম দেওয়া হবে? বিরতি যাওয়ার 1 মিনিট সময় পাবো? জি জি পাবেন। 1929-এ যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করলেন, তখন এই অসহযোগ আন্দোলনের 7ম দিনে গিয়ে বিহারের চুরাশিয়াতে একটি থানা আক্রমণ হলো। এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে মহাত্মা গান্ধী তার আন্দোলন স্থগিত করলেন এবং এই ধরনের সহিংসতার প্রতিবাদে উনি 7 দিনের অনশন কর্মসূচি পালন করেছেন আন্দোলন বন্ধ করে দিয়ে। কারণ উনি বলেছেন আমার আন্দোলন অহিংস, এর মধ্যে যদি এই ধরনের সহিংসতা আমার কোনো নেতা কর্মী থাকে এই দায় আমার। দিস ইজ দ্য পলিটিক্স। না, কিন্তু আবার এটাও তো আপনাকে মানতে হবে যে ধরেন ক্ষুদিরাম তিনি তো সেই অর্থে দেশপ্রেমের কারণে হোক, যে কারণেই হোক, ইংরেজদের সহিংস আন্দোলন করেছেন। সূর্য সেন সহিংস আন্দোলন করেছেন। আন্দোলনের নানা ধারাবাহিকতা আছে, আন্দোলন করেছেন, আমরা তো তাদের স্যালিউট করছি, এখনো কিন্তু স্যালিউট। ক্ষুদিরাম তো জীবন দিয়েছেন এই দেশটার স্বাধীনতার জন্য। অনেক মানুষ জীবন, আমি কিছুতেই সন্ত্রাসমূলক কোনো কর্মকাণ্ড সমর্থন করি না। আমার বক্তব্য হলো যে এটার জন্য দায়ীকে, কিংবা এই ঘটনাগুলোর উৎস কোথায়। আমি বিরতি নিতে আসতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট পরিচয় রয়ে গেছে, মানে পরিচয় করে দিতে চাই। আরো দুজন অতিথি আছেন আমাদের সাথে আছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, বিএনপি নেতা, এবং আরো আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে সাথে রেখে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। ৭১ জার্নালে বিরতি, এই পর্যায়ে ফিরে আসছি। একাত্তর জার্নাল, আমাদের সাথে অনেকেই আছেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন এবং আরও আছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, এবং তার সঙ্গে শ্যামল দত্ত এবং ডক্টর রেজওয়ান সিদ্দিকী তো আছেনই। আমি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনাকে দিয়ে শুরু করছি। মানে ঘটনা হলো যে 12 দিন ধরে অবরোধ চলছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ অগ্নিদগ্ধ হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। প্রশ্নটি হচ্ছে যে এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সরকারকে, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদেরকে সচল, সক্রিয়, কঠোর হওয়ার নির্দেশ দিতে আমরা দেখছি, কিন্তু তার পাশাপাশি কোনো না কোনো একটি জায়গা তো তৈরি করতে হবে যেখান থেকে আসলে বিএনপিকে বা 20 দলীয় ঐক্যজোটকে অবরোধ থেকে সরে আসার একটা সুযোগ দেওয়া যায়। সেই সুযোগটি তৈরি করার কোনো চেষ্টা আপনারা করছেন কিনা, অ্যাডভোকেট আফজাল হোসেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি, তার নেত্রী বেগম খালেদা জিয়া, আপনি বলছেন সুযোগ দেওয়ার কথা। বাস্তবতা হলো যে এখন বিএনপির প্রতিপক্ষ কে সেটাই তো পরিষ্কার না। আমরা তো রাজনীতি করি, আমরা তো সরকার চালাচ্ছি, সরকার কাজ করে যাচ্ছে, এবং বাস্তবতা হলো যে এই বিএনপির প্রতিপক্ষ আজকে দাঁড়িয়েছে সাধারণ জনগণ। কারণ সাধারণ জনগণ বিএনপির এই যে নাশকতামূলক কর্মকাণ্ড, তাহলে হত্যা, ষড়যন্ত্র, অথবা এই যে কোনো প্রকারে ক্ষমতা দখল করার যে একটি বাসনা, এটার সাথে সাধারণ জনগণ একাত্ম না। এবং এই একাত্ম না হওয়ার কারণে বিএনপি এবং তার নেত্রী বেগম খালেদা জিয়া অথবা জামাত শিবির, তাদের রোষ এই সাধারণ জনগণের প্রতি। এবং এই কারণেই আজকে অ্যাডভোকেট আফজাল হোসেন, আমার প্রশ্নটি অন্য জায়গায়। আমার প্রশ্নটি হলো যে তাদেরকে তো কোনো না কোনো একটি জায়গা, পথ খুলে দিতে হবে যেখান থেকে তারা আসলে এই কর্মসূচি থেকে সরে আসবে। সেটি আলোচনা হতে পারে, সেটি তাদের মধ্যে কোনো ধরনের দুতিয়ালি হতে পারে, সেটি আমি জানি না সেটি কি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো না কোনো ধরনের সহিংসতা ছাড়া এবং দমন করা ছাড়া অন্য কোনো একটি পথ তো খুলে দিতে হবে। সেই পথটি কি? না, আপনি যেমন জানেন না, এটা কিন্তু বিএনপির কোনো নেতাও জানেন না। বিএনপি কয়েকদিন ধরে যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন কথা বলছেন, তারা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছেন। সুতরাং বিএনপি তার নিজে সে এমন একটি অন্ধকার চোরাগলিতে হাঁটছে। আজকে যখন সারা বাংলাদেশের মানুষ, যখন আজকে লক্ষ লক্ষ মানুষ এই তুরাগ তীরে কালকের সে বিশ্ব ইজতেমার সে আখেরি মোনাজাতের জন্য প্রস্তুত, এইরকম একটি সময় বাংলাদেশের ইতিহাসে নাই। সেই অবস্থায় বিএনপি তাদের কিছু এই সন্ত্রাসী অথবা যে নাশকতা যারা করে, তারা বোমা, পেট্রোল হাতে নিয়ে অন্ধকার চোরাগলিতে হাঁটছে।
সুতরাং এই যে তারা যে অন্ধকারের পথে অথবা তারা যে গভীর এই যে বন জঙ্গলের মধ্যে তারা চলে গিয়েছে, সেখান থেকে বের হওয়ার পথ তাদেরই করতে হবে। সেটা তো আমরা দেখাতে পারবো না। তারা সেই যে অন্ধকারের পথে চলে গিয়েছে, সেখান থেকে বের হওয়ার আলোর পথে আনার দায়িত্ব তো এটা আমাদের না, তাদেরই বোধোদয় হতে হবে। আমি আসছি আপনার কাছে, আবার আসছি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। যে প্রসঙ্গটি অ্যাডভোকেট আফজাল হোসেন উত্থাপন করলেন যে এই অবরোধ বা এই আন্দোলন আসলে কেন, কি করে তা থেকে উত্তরণ ঘটবে, এটি নির্বিষ দলীয় ঐক্যজোট খুব বেশি পরিষ্কার নন। অ্যাডভোকেট আফজাল হোসেন তেমনটি বলতে চাইছেন। আমি আপনার কাছে পরিষ্কার হতে চাই, এই অবরোধের উদ্দেশ্য কি, এই অবরোধ থেকে বেরিয়ে আসার পথ কি? ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ধন্যবাদ আপনাদেরকে এবং এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন সুপ্রিয় দর্শকদেরকে। দেখুন, আফজাল ভাইয়ের সাথে আমি মোটেই একমত না, এবং আপনি যে পথের কথা বলছেন, একমাত্র পথ একটি, সুষ্ঠু এবং নিরপেক্ষ কেয়ারটেকারের আন্ডারে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। আজকে যদি আপনি যে কথা বলছেন যে অবরোধের উদ্দেশ্য কি, অবরোধের উদ্দেশ্য পরিষ্কার করা হয়েছে, এইটা যদি আপনি ইমিডিয়েট কারণ দেখেন, ইমিডিয়েট কারণটা ছিল গাজীপুরে একটি গণতান্ত্রিক সভা সমাবেশ করতে দেওয়া হয় নাই, এবং আমাদের আওয়ামী বন্ধুদের পক্ষ থেকে বলা হলো তাদেরকে ঘর থেকে নামতে দেওয়া হবে না, রাস্তায় নামতে দেওয়া হবে না, গলিতে নামতে দেওয়া হবে না, নদীতে নামতে দেওয়া হবে না। সো সেই পরিপ্রেক্ষিতে যখন 5ই জানুয়ারি যে কর্মসূচি আমাদের দেওয়া হয়েছিল, যেটার জন্য যথাযোগ্য সময়ে অনুমোদন চাওয়া হয়েছিল, সেখানে অনেক ম্যাকানিজম করে অনুমোদন দেওয়া হলো না। এটা হলো ইমিডিয়েট রিজন। আর আলটিমেট কারণ হলো এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং কেয়ারটেকার সরকারের আন্ডারে একটি নিরপেক্ষ, নির্দলীয়, সার্বজনীন, গ্রহণযোগ্য, আনডিসপিউটেড, আনকোশ্চেনেবল একটি নির্বাচন অনুসরণ করা এবং ভোটের অধিকার পুনরুদ্ধার। আমার একটি প্রশ্ন আপনাকে করতে ইচ্ছেই করছে, জানতেই চাই আমি, যদি এটি হয় যে ভোটের অধিকার পুনরুদ্ধারই হচ্ছে মূল উদ্দেশ্য এই আন্দোলনে, এবং এর আগের বার বলা হচ্ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার উদ্দেশ্যেই আসলে এই আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছিল জামাত শিবির, তো এবার কেন আসলে জামাত শিবির এই আন্দোলনের সাথে যুক্ত? ভোটের অধিকার পুনরুদ্ধারের সাথে তাদের আসলে উদ্দেশ্যটা কি, মানে তাদের সম্পৃক্ততার কারণটি কোথায়, জায়গাটি কোথায়? দেখুন, আপনারা যখনই কোশ্চেন করেন জামাতের প্রসঙ্গটা টেনে আনেন। জামাত এখনো একটি রাজনৈতিক দল, যাকে এই সরকার বিধিবদ্ধভাবে ব্যান করার জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয় নাই। কিন্তু তারা তো নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেরকম কোনো আমি ডিক্লারেশন দেখি নাই। অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্টে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের রেজিস্ট্রেশন না, তারা অলরেডি যেহেতু ট্রাইব্যুনাল দ্বারা সন্ত্রাসী দল হিসেবে ডিক্লেয়ার, ফলে আরপিওর 94 ধারা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, যেটার অধীনে আমাদের নির্বাচন হয়, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে না, দল হিসেবে নিষিদ্ধ না, কিন্তু নির্বাচন করতে পারবে না। সন্ত্রাসীর সঙ্গে যুক্ত দল নির্বাচন, এটা আরপিওতে আমাদের যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার 1974 এর 94 দ্বারাই এটি আছে। প্রার্থী দিতে পারবে না তারা। এখন যেটা, আচ্ছা ওনার কথা তো শেষ হয় না, যাও সেটা আমি যেটা বলতে চাচ্ছি, ওনার বক্তব্যটা যেখান থেকে উনি কথাটা শুরু করেছেন, ওনার বক্তব্য শেষ হয়নি, শেষ না হলে উনি বলুন। জি ব্যারিস্টার সারোয়ার হোসেন, জি শেষ। সো আপনাদের আলোচনায় বের হয়ে আসলো দল হিসেবে এটাকে এখনো ব্যান্ড করা হয়নি। অতএব তারা এখন পর্যন্ত এদেশের নাগরিক, প্রত্যেক নাগরিক এদেশে একজন স্টেক হোল্ডার। তারা যদি যে ব্যক্তিগতভাবে যুদ্ধ অপরাধী, তার মামলা বিচার চলছে, বিচার শেষ হবে আমরা সেই আশা করি, এবং বিচার চলছে। অতএব দল হিসেবে শুধু জামাত না, আরও 19টি দল রয়েছে, টোটাল 20টি দল এই আন্দোলনের সাথে শরিকযুক্ত। আর আফজাল ভাই যে কথাটা বললো যে বিএনপির এখন প্রতিপক্ষ হয়েছে জনগণ, আমি সে ব্যাপারে তার সাথে দ্বিমত পোষণ করছি বিনয়ের সাথে। যদি দ্বিমত হয়ে যায় জনগণ বিএনপির পক্ষে আছে না আছে, সেটার পরীক্ষার জায়গা একমাত্র নির্বাচন। দেখুন, গণতন্ত্রের প্র্যাকটিস হলো, যদি ম্যান্ডেটের, জনগণের ম্যান্ডেটের অথবা গ্রহণযোগ্যতার যথেষ্ট ধরনের ঘাটতি দেখা যায়, যদি বৈধতার সংকট দেখা যায়, গণতন্ত্রের বিউটি হলো সেখানে পুনরায় ম্যান্ডেট পরীক্ষা করে নেওয়া। সেই ক্ষেত্রে আজকে এই সংকট উত্তরণের একমাত্র পথ হলো সরকারের হাতেই বল, এবং তাদেরকে এগিয়ে আসতে হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করে তাদের ম্যান্ডেট পরীক্ষা করে নিতে হবে, যাতে সেই নির্বাচনে। আপনি বলছেন যে এই সংকট উত্তরণের পথ হচ্ছে একটি মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেওয়া সরকারের পক্ষ থেকে। জি জি, আচ্ছা
জি ডক্টর আমি যেটা রেজওয়ান সিদ্দিকী, একটু যদি আপনার প্রশ্নের উত্তরটা আপনি সংযুক্ত করে বলেন, যেটি আমি ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে বলেছিলাম যে জামাত যদি নিবন্ধিত দল নাই হয়ে থাকে এবং যদি এই নির্বাচনের সাথে তাদের কোনো সম্পৃক্ততা সম্পর্ক না থেকে থাকে, তাহলে এই আন্দোলনে আসলে জামাতের এই যে মাঠে ময়দানে মুখ্য ভূমিকা পালন করতে আমরা দেখছি, অন্যতম মুখ্য ভূমিকা পালন করার একটা ভূমিকা পালন করছে। জামাতের দুজন, এক শিবিরের দুজন তো চট্টগ্রামে ট্রাকের নিচে মারা গেছে, রংপুরে মেজরিটি আগুনের অ্যারেস্ট হয়েছে। মারা যাওয়ার অর্থ এই নয় যে জামাত বোমা মারতে গিয়ে গাড়ির নিচে পড়ে গেছে, তো সেটা মারা গেছে। সেটা হলো রংপুরে মিঠাপুকুরে যে মেজর যে মা শিশু কয়লা হয়ে গেছে, এটার প্রধান আসামিরা সব হচ্ছে শিবিরের লোক। আপনি শিবিরকে বললেন যে এটা শিবিরের লোক, আপনি বললেন যে এটা বিএনপির লোক, আপনি বললেন এটা এর লোক, তা তো হবে না। এটা তো কেউ বলে নাই, শিবিরের লোক বলে। এটা শিবিরের লোক বললে কোনো লাভ নাই তো, কারণ আনটিল ইউ ক্যান প্রুভ ইট, যতক্ষণ না প্রমাণিত হচ্ছে। আপনার এই রংপুর গাইবান্ধা অঞ্চলে এখন না, গত বছরের 27শে ফেব্রুয়ারি যখন দেলোয়ার হোসেন সাঈদীর রায় হয়, তারপর থেকে এই অঞ্চলটাতে শিবিরের যে তাণ্ডব হয়েছে বিভিন্ন সময়, এবং এই এলাকাটাতে বিভিন্ন সময় ছাত্র শিবির সন্ত্রাসী কর্মকাণ্ড করে। শিবির জামাত কয়টা লোক এদেশে মেজরিটি লোক বিএনপি এবং আওয়ামী লীগ। কয়টা লোক শিবির জামাত? 5% না। আপনি যে কোটায় আছে দে আর ভেরি স্ট্রং ক্যাডার এবং ওয়েল অর্গানাইজড, এরকম ক্যাডার বিএনপি আওয়ামী লীগ সব জায়গায় আছে। আমি সেখান থেকে আসছি না, আমি আপনাকে আসছি যে যেটা বোধহয় উনি বললেন যে ইলেকশন যেটা হওয়ার, অর্থাৎ গত 14 সালের 5 জানুয়ারি যে ইলেকশন হয়েছে সেটা গ্রহণযোগ্য নয় এবং এটা কোনো নির্বাচন নয়। এটা হলো বিএনপির বক্তব্য এবং আমরা মিডিয়ার লোকরা দেখেছি। ফাইন, এটার 1 বছর পূর্তি উপলক্ষে গণতন্ত্রের বিজয় দিবস আওয়ামী লীগের তরফ থেকে ডাকা হয়েছে, আর গণতন্ত্র হত্যা দিবস বিএনপির তরফ থেকে ডাকা হয়েছে। তখন যেটা হলো, সংকটের শুরুটা কিন্তু এবার যে সংকটটা, সেটা শুরুটা কিন্তু এখান থেকে। তখন বলা হলো যে এই বিএনপিকে কোনো অনুমোদন দেওয়া হবে না, এবং সমাবেশের অনুমোদন দেওয়া হবে না বলে কি করলো, আওয়ামী লীগ কিন্তু প্রথম অবরোধ ডাকলো সারা দেশে। 3 তারিখ রাত থেকে ঢাকামুখী কোনো যানবাহন, কোনো কিছু লঞ্চ, ট্রেন, বাস ঢাকামুখী আসতে পারবে না। এটা আওয়ামী লীগ কোনো অবরোধ ডাকে নাই, এটা অটোমেটিক্যালি কিছু ঘোষণা দিয়েছে। বরং আওয়ামী লীগের রাজধানীতে 16 জায়গায় সমাবেশ, তাদেরও সমাবেশ করতে দেওয়া হয়েছে, তখন সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা হলো কৌশল, যে আওয়ামী লীগ মনে করেছে যে তাদের সমাবেশটা ফ্লপ করবে, সুতরাং বিএনপির সমাবেশটা যাতে ঠেকানো যায়, সেই কারণে সেদিন সারা ঢাকামুখী সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তার অর্থ হলো আওয়ামী লীগ ওয়াজ নট সিরিয়াস। গণতন্ত্রের বিজয় দিবস আপনি বলেন, গণতন্ত্রের বিজয় দিবস পালনের যে সমাবেশ তারা ডেকেছিলেন সেটা আসলে একটা ধোঁকা। এটার মূল উদ্দেশ্যই ছিল বিএনপির সমাবেশ পণ্ড করে দেওয়া। দিছেন, কিন্তু তারপরে 5 তারিখে যখন তারপরে সভা করতে চাইলো, আপনি খালেদা জিয়াকে তার অফিসে অবরুদ্ধ করলেন কেন? কেন তার বালির ট্রাক দিয়ে তার, এটা তো আমার মৌলিক অধিকার, আমি মুভমেন্টের অধিকার, আমার মৌলিক অধিকার। আপনি কেন বালির ট্রাক দিয়ে বন্ধ করলেন? আপনি কেন তার বাসায় তালা দিলেন? আপনি কেন তার মুখে পিপাস স্প্রে মারলেন? শ্যামল দত্তের কাছে কিছু জবাব আছে, রাজন ভাই শুনে নি একটু বিরতি দিতে হবে। জি, আওয়ামী লীগ 5ই জানুয়ারি গণতন্ত্র দিবস পালন করবে। দীর্ঘদিন থেকে তারা 1 মাস আগে থেকে ডিক্লেয়ার করা কর্মসূচি, তার মাঝখানে আবার বিএনপিও কর্মসূচি ঘোষণা করেছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচিতে পুলিশ করলো কি, অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলো। বিষয়টা এই, তারপরও বিএনপি ক্যাটাগরিক্যালি বললো যে আমরা যে কোনো মূল্যে সমাবেশ করব। এখন বিএনপি একজন দায়িত্বশীল নেত্রী, তিনি তালা দেওয়া পরের ঘটনা, তালা দিয়েছে 5 তারিখের পরে, কিন্তু 5 তারিখে বিকেলে উনি ঘর থেকে বেরিয়েছেন, উনি সমাবেশ করবেন, উনি যাবেন 5 তারিখে বিকেল 4টার সময়। রিজভিকে যখন বের করা হয়েছে 4 তারিখের ঘটনা, 4 তারিখে তালা দিয়ে দিচ্ছেন না, 4 তারিখে কোনো তালা হয়নি, তালা হয়েছে 5 তারিখের পরে। এখন এটা 4 তারিখের পরে হয়েছে। আপনি তালার ক্রোনোলজি নিয়েই বিএনপি অফিসে তালা দেওয়া হয়েছে। না, বিএনপি অফিসের কথা বলছেন আপনি বলছেন 5 তারিখে। হ্যাঁ, তারপরে উনি বললেন যে না, আমি যে কোনো মূল্যে আমি যাব। তখন একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, এবং সেই মুহূর্তে বেগম খালেদা জি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি যদি 40 মিনিট গাড়ির উপর দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, আমি মনে করি ওইটাই হচ্ছে সমাধানের ইঙ্গিত। তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মিটিং করতে দেয়া হবে না ততক্ষণ অবরোধ চলবে। কিন্তু এর মধ্যে অলরেডি সরকার আওয়ামী লীগকে একটা গত 12 তারিখে একটা সভা করার অনুমতি দিয়েছে পুলিশ। তাহলে এখন একটা বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলেই তো সমাধান হয়ে গেল।
কারণ আপনি যদি, আমি জানি না আপনাদের কাছে ফুটিং আছে কিনা, যদি আপনি ফুটিংটা চালিয়ে দেখুন না, যে বেগম খালেদা জিয়া পরিষ্কার বলেছেন আমাদের অবরোধ চলবে আমাদেরকে সমাবেশ করতে না দেওয়া পর্যন্ত। সমাবেশ করতে না দেওয়া পর্যন্ত যদি অবরোধ চলে, একটি সমাবেশ করতে দিলেই বিএনপিকে তাহলে সমাধান হয়ে গেল। কিন্তু সেটা সিচুয়েশনটা এখন এগ্রিভেট করে, আমি জানি না সিচুয়েশন এরপরে কোথায় গেছে, এর মাঝখানে এগ্রিভেট করছে মানে কিছু 27 জন নিরীহ লোক মারা গেছে, যারা আওয়ামী লীগও করে না, বিএনপি করে না, যারা দিনমজুর সাধারণ মানুষ, এটাই এগ্রিভেট করছে, আর কিছু হয়নি। এর মধ্যে কোনো বিএনপি নেতা মারা যায়নি, কোনো আওয়ামী লীগের নেতাও মারা যায়নি। আচ্ছা, একটা বিরতির সময় হয়ে গেছে, ডক্টর রিজওয়ান সিদ্দিকী নিশ্চয়ই উত্তর দেবেন। আমি বিরতিটি নিয়ে ফেরত আসি, তবে অ্যাডভোকেট আফজাল হোসেন কাছে আমার এই প্রশ্ন থেকেই যাবে যে সেক্ষেত্রে আসলে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, একটি সমাবেশ করার কোনো প্রস্তুতি আছে কিনা, সেই বার্তা নিয়ে বিএনপির কাছে কেউ গেছে কিনা, কিংবা তারা আসলে কি চান সেই মনের কথা জানতে চেয়ে কেউ কোনো প্রশ্ন নিয়ে গেছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ফেরত আসছি ৭১ জার্নালে একটা ছোট্ট বিরতি নিয়ে। একাত্তর জার্নাল আরো একবার স্বাগত জানাচ্ছি, মিথিলা ফারজান আপনাদের সাথে আছি। আমি একটু অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে যেতে চাই, যে প্রশ্ন রেখেছিলাম। অ্যাডভোকেট আফজাল হোসেন, এই 12 দিনের মধ্যে এই অনড় অবস্থান, আজকে আমরা পত্রিকায় দেখেছি যে বিএনপি অনড় অবস্থানে এবং সরকারও অনড় অবস্থানে, সরকারও কোনো কথায় কর্ণপাত করছেন না, এরকমটি দেখছিলাম সকালের খবরে। মানে সরকারের পক্ষ থেকে কি এই প্রসঙ্গটি নিয়ে একবারও যাওয়া হয়েছে, যেটি শ্যামল দত্ত বলছেন যে একটি সমাবেশ করতে দিলেই এই সমস্যার সমাধান হবে, যে আপনারা সমাবেশ করুন, আপনাদের সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না, এরকম কোনো প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে কিনা, কিংবা আপনারা কি চাইছেন এই মুহূর্তে কি করে দেশকে আমরা সবাই মিলে সংকট থেকে উত্তরণ করতে পারি সেটি আপনারা বলুন, আমরা বিবেচনায় আনবো, এরকম কোনো বার্তা নিয়ে আপনারা গিয়েছেন কিনা অ্যাডভোকেট আফজাল হোসেন? না, বিএনপি দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা আননেসেসারি মানুষের অহেতুক রক্তক্ষয় করাচ্ছে, এবং এই যে এতগুলো মানুষের জীবনহানি হলো, এবং সংকটটা কিন্তু সেখানে, যখন আমি কথাগুলো শুনছিলাম যে শ্যামলদা যখন বারবার রেশনালি যৌক্তিকভাবে সমস্ত কথাগুলো বলার চেষ্টা করছিলেন, তখন কিন্তু আমার বারবার কানে একটা কথা আসছিল যে রেজওয়ান সিদ্দিকী সাহেব উনি কিন্তু 2004 সাল করতেছিলেন। এই যে 2004 সাল বলতে গিয়ে উনি 2004 সালে কারা ক্ষমতায় ছিল? নিশ্চয়ই বিএনপি জামাত ওই সময় তারা ক্ষমতায় ছিল। ওই সময় বাংলাদেশে কি হয়েছিল সেই ঘটনাগুলো আমরা সবাই জানি, যে হত্যা, খুন, ষড়যন্ত্র এবং এত মানুষ, 26,000 নেতাকর্মী খুন, আমাদের অনেক বড় বড় নেতা হত্যা হয়েছে, সেগুলো ঠিকই আছে। কিন্তু বাস্তবতা হলো যে এই যে অহেতুক যে রক্তক্ষয় অথবা জীবন সংহার, এটা মজ্জাগত বিএনপির অভ্যাস। এবং আজকে বিএনপি, এটা তো গণতান্ত্রিক রীতিতে একটি সভা সমাবেশ হবে, সভা সমাবেশে বাধা দেওয়ার তো কেউ থাকবে না, কিন্তু একটি সভা সমাবেশ করতে গিয়ে এবং সেই সভা সমাবেশটা করতে গিয়ে যখন মৌলবাদী জঙ্গিবাদী শক্তিকে ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয় এবং তাদেরকে দিয়ে একটি এনার্কি পরিবেশ তৈরি করা হয়, এবং সেখানে যদি আবার রক্তক্ষয় হয়, সেইরকম একটা অবস্থা থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের দিক থেকে যখন আইন প্রয়োগকারী সংস্থা মনে করেন যে এরকম সভা সমাবেশ থেকে এরকম একটি ঘটনা ঘটতে পারে, মানুষের আবার রক্তক্ষয় হতে পারে, সুতরাং সেই বিবেচনা থেকে সেই সভা সমাবেশ হবে কি হবে না সেই দায়িত্ব কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার। কিন্তু আওয়ামী লীগ করলে হবে না রক্তক্ষয়, বিএনপি করলেই রক্তক্ষয় হবে, এটা তো কোনো গণতান্ত্রিক আইডিয়া নয়। না, বিএনপি করলে রক্তক্ষয় যে হয় এটা তো প্রমাণ, আওয়ামী লীগ করলেও বহুবার রক্তক্ষয় হয়েছে। না, আজকে কি কারণে এই যে বারবার কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে সেটা হলো যে এই যে বার্ন ইউনিটে এই যে মানুষের পোড়া গন্ধ, একবার আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আজকে যে মানুষগুলো আজকে টক শোতে বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করে, সাক্ষ্যকর খোঁজার চেষ্টা করে, তাদেরকে একবার কিন্তু যাওয়ার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে একবার ঘুরে আসেন বার্ন ইউনিটে। বার্ন ইউনিটে কী হচ্ছে, সেখানে মানুষগুলো কীভাবে কাতরাচ্ছে, এবং দুঃখ নিয়ে, ভারাক্রান্ত নিয়ে সাধারণ লক্ষ কোটি মানুষের হৃদয়ের কথাই বলেছেন যে কি যাতনা বিষে বুঝিবে কে। আজকে যদি ওই রকম মুখায়ব যাদের সুন্দর চেহারা তাদের মুখটুকু যেরকম অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অথবা তার যদি হাতটা পুড়িয়ে দেওয়া হয়, যে হাত দিয়ে বোমা মারে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে একটি বোমা মারলে অথবা মানুষ। আমার প্রশ্নটি আসলে এক জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছে, কারণ উত্তরটি আমি খুব সুনির্দিষ্টভাবে পাচ্ছি না। এই সমস্ত ঘটনাগুলো বারবার গণমাধ্যমে আসছে, আমরা দেখছি, এবং সাধারণ মানুষ ভুক্তভোগী, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এই সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করে আমাদের দেশের বড় দুটি দল। এই সাধারণ মানুষকে যাতে আর কোনো দুর্ভোগে পড়তে না হয় সেজন্য যে করেই হোক, ঘটনা উদ্ভূত পরিস্থিতি এটি যে এখন 12 দিনের অবরোধ চলছে,
সেক্ষেত্রে বিএনপির মতন একটি দল বা 20 দলীয় ঐক্যজোটের কাছে গিয়ে কোনো ধরনের সমাধান বা সংকট থেকে কি করে উত্তরণ করা যায় সেটির কোনো প্রচেষ্টা নেওয়া হয়েছে কিনা, সেই প্রচেষ্টা যেটাই হোক। আসলে সংকটটা আমি মিথিলা আপনাকে একটু বলতে চাই, সেটা হলো যে বিএনপি তার পজিশনটা ঠিক করতে হবে। বিএনপি এমন সব জায়গাগুলো তার হাত পা সমস্ত জায়গা ছড়াই ছিটাই রাখছে। আজকে একসময় বিএনপি মৌলবাদী শক্তির কাছে তারা আন্দোলন, তারা আউটসোর্সিং করে, অথবা আজকে জঙ্গিবাদী অথবা যারা সন্ত্রাস করে, নাশকতা করে, সেই রকম একটি শক্তিকে তারা তাদের সাথে নিয়ে তারা আগাচ্ছে। সুতরাং তাদেরকে তাদের পজিশন ঠিক করতে হবে। তারা এই বাংলাদেশে যে মৌলবাদ জঙ্গিবাদী অবস্থা থেকে যে বাংলাদেশটা আজকে যে তারেক জিয়া যে বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, অথবা আজকে বিএনপি জামাত যে জায়গায় নিয়ে গেছে, সেই জায়গা থেকে দেশটা কিন্তু নিয়ে আসতে হলে বিএনপিকে ঠিক করতে হবে, তাদের পজিশনটা ঠিক করতে হবে যে তারা আসবে আসবে না, সাথে থাকবে কি আমি ওনাকে যেটা বলতে চাই, উনি খালি বলছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী একটা প্রশ্ন উনি যেটা বলছেন বারবার যে বিএনপি জামাত জানতে চান আপনার কাছে অধিকার তারা পাবে। ডক্টর না, রেজওয়ান সিদ্দিকী বিএনপি জামাতের সঙ্গে এই করেছে ওই করেছে সেই করেছে, ওনার প্রশ্নটা বুঝলাম। 1986 সাল, 1988 সাল, 1996 সাল আওয়ামী লীগ জামাতের সঙ্গে গাঁটছড়া বেঁধে নির্বাচন করেছে, আন্দোলন করেছে, সেটা পাপ হয়নি। একটু কারেকশন করে দিই, 88 সালে কোনো নির্বাচনে কোনো দলের অংশ নেই। জামাতও নেয়নি, বিএনপি। আচ্ছা ঠিক আছে, 86 গেছে, 96 গেছে, ওকে। না, মাঝখানে আরেকটা চাঙ্ক গেছে, আজকে কাগজে দেখলাম কারো লেখা, সেই জন্য আমি বলছি যেটা 88 কিনা। তো সুতরাং তখন কোনো দোষ হয়নি। মানে এই প্রশ্নগুলো এতবার এসেছে, আওয়ামী লীগ এতবার এটার উত্তর দিয়েছে। কৌশলগতভাবে যখন আওয়ামী লীগের জামাতকে প্রয়োজন হয়েছে তখন আওয়ামী লীগ জামাতকে নিয়েছে। যখন রাজনীতিতে বিএনপির মনে করছে যে এদের সঙ্গে আমরা যদি কৌশলগতভাবে একত্র হই আমার 10টা ভোট বাড়ে, আমি তার সঙ্গে আছি। তো হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্যাট? অ্যাডভোকেট আফজাল হোসেন কিছু বলবেন কিনা, চট করে একটু বললে আমি কৌশলগত কারণে কি মানুষ হত্যা হচ্ছে, সুতরাং ওনাদের কৌশল করতে গিয়ে আর কত রক্তক্ষয় হবে। না, অ্যাডভোকেট আফজাল হোসেন সেখানে না, অ্যাডভোকেট আফজাল হোসেন যেটি প্রশ্ন করেছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী যে এর আগে আওয়ামী লীগও জামাতকে সাথে নিয়ে ঐক্য করেছে। না, আওয়ামী লীগ কখনোই জামাতকে সাথে নিয়ে ঐক্য করে নাই। আওয়ামী লীগ আজকে যুদ্ধাপরাধীদের বিচার করছে, তাদের ফাঁসির আদেশ কার্যকর করছে, তারপরও তারা যে অ্যাডভোকেট আফজাল হোসেন আপনি যদি 96 এর আন্দোলনের বিষয়টি পরিষ্কার করেন। জি বলেন। 96 এর আন্দোলন আমি একটু পরিষ্কার করি। 96 এর আন্দোলনটি একটি সংসদ ভিত্তিক আন্দোলন ছিল, তখন সংসদের একটি দল ছিল জামাত ইসলামী এবং যুগপৎ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ তখন একটি 15 দলীয় জোট ছিল, তাদের পিছু পিছু জামাত কিছু কর্মসূচি দিচ্ছিল। জামাতের সাথে মিলে কোনো কর্মসূচি একসাথে সেরকম কোনো কিছু কর্মসূচি ছিল না। 1986 এর ইলেকশনের সময় জামাতও অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগও অংশগ্রহণ করেছিল এবং ওই সময়ের ওই ইলেকশনের ব্যাপারে ওই বিএনপি বর্জন করেছিল। ওই ইলেকশনের ব্যাপারে ডক্টর কামাল হোসেনের একটি খুব অসাধারণ যুক্তি ছিল। ডক্টর কামাল হোসেন সেদিন সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন যে উনি ইলেকশনটা করার জন্য অন্যতম একজন রূপকার ছিলেন। তিনি রূপকার ছিলেন ফিলিপাইনের আপনার এক্সাম্পল থেকে। ফিলিপাইনে তখন ইমেলদা মার্কোসের বিরুদ্ধে ওই মার্কোস প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনে বিরোধী দল অংশ নিয়ে মার্কোস বিরোধী একটি আন্দোলন সফল করেছিল। সেই প্ল্যান থেকে চিন্তা করা হয়েছিল এটি। যাই হোক, সেসব পুরনো দিনের কথা। একটা জিনিস 2008-এর নির্বাচনে কিন্তু ঘটে গেছে, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে এদেশে যুদ্ধাপরাধীর জামাতের বিচার হবে। এখন যদি কেউ জামাতের ব্যাপারে কোনো অবস্থান পরিষ্কার না করে পুরনো রেফারেন্স দিয়ে আবার নতুন করে জামাতকে সাথে নিতে চাই, এদেশের জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। ব্যারিস্টার এমসার হোসেন, আমি একটি প্রশ্ন করতেই চাই আপনার কাছে, যেটি শ্যামল দত্ত বলছিলেন যে একটি সমাবেশ করতে না দেওয়ার কারণে আজকে 12 দিন ধরে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে, যাতে করে আসলে ফলাফল হচ্ছে এই 27 জন মানুষ অগ্নিদগ্ধ হয়েছে, হাজার হাজার মানুষ বিভিন্ন দুর্ভোগের মধ্যে দিয়ে গিয়েছে। এখন প্রশ্নটি কি তাহলে এখানেই এসে দাঁড়ায় কি যে একটি সমাবেশ করতে দিলে এখন অবরোধ থেকে বের হয়ে আসবে 20 দলীয় ঐক্যজোট? দেখুন, আজকে একটা বক্তব্য আসছে জনাব MK আনোয়ারের মুখ থেকে, জনগণের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। জনগণের দাবি কি ব্যারিস্টার স্যার হোসেন? জনগণের দাবি ভোটাধিকার পুনরুদ্ধার করা, গণতন্ত্রের রূপায়ণ করা এবং গণতন্ত্র এবং ভোটাধিকার যদি ফেরত আসে তাহলে জনস্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু আছে সেগুলো জনস্বার্থে তখন জনগণের সরকার কায়েম করতে পারে। দেখুন, আমাকে 1 মিনিট সময় দেন। আলোচনার ক্যাম্পাসটা এত বড় যে অনেক কথা বলতে হয়। জি জি, ব্যারিস্টার স্যার হোসেন, আমি একটি প্রশ্ন করে রাখি, তাহলে উত্তরটি নিতে সুবিধা হবে। আপনি যেটি বলছেন যে জনগণের দাবি পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই দাবি চলতে থাকবে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো সরকারকেই আন্দোলন করে তার টার্মের আগে নামানো যায়নি। সেক্ষেত্রে যদি এই সরকার আসলে তার টার্ম চালিয়ে যেতে চায়, আগামী 4 বছর চালিয়ে যেতে চায়, তাহলে কি 4 বছর ধরে অবরোধ চলবে? আমি একটু আপনাকে কারেকশন করি, আন্দোলন করে সরকার পতন ঘটেছে,
86 সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনই সেই সরকারের পতন হয়েছিল, যার জন্য এরশাদ 88 সালে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন হয়েছে। তো আপনি কি করে বলেন যে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয় না? সেটি তো এরশাদের সময় তো কোনো নির্বাচিত সরকারই ছিল না। নির্বাচিত সরকার যে কয়টি ছিল, একটা পাতানো নির্বাচন ছিল, না সেটি তো কোনো নির্বাচিত সরকার না, সেখানে কেউ অংশগ্রহণ করেনি। 14 সালেও নির্বাচিত কোনো সরকার হয়নি। না, আমি সেই হিসেবে বলছি যে সেই নির্বাচনে যেরকম ডিসপিউটেড ছিল, আনএক্সেপ্টেবল ছিল, 2014 সালে যে নির্বাচন ছিল সেটাকেও আমরা জনগণের ম্যান্ডেট বিহীন একটা নির্বাচন দেখি। তো আমি যেটা বলতে চাই, সরকার পতন করেই তারপর অবরোধ কর্মসূচি থেকে প্রত্যাহার করবেন নিজেদের। সরকার পতন হোক বা না হোক, জনগণের দাবি হলো একটি গ্রহণযোগ্য সার্বজনীন সর্বদলের অংশগ্রহণের একটি নির্বাচন আদায় করা। তার মানে কি এই সরকার রেখেই নির্বাচন হবে? আর সেটা আমি যেটা ধারণা করতে পারি, দেখুন আমি তো পার্টির স্পোক্সম্যান, আমি যেটা আমার নিজের অ্যাসেসমেন্ট দিয়ে কথা বলছি, এবং পার্টির এখানে আপনি বলতে পারেন যে ব্রড যে গাইডলাইন সেটা এখানে প্রতিফলিত হয়। কিন্তু তাহলে তো সরকার পতনের আন্দোলন না বলছেন আপনি, আপনি বলছেন নির্বাচনের আন্দোলন। পার্টির সিদ্ধান্ত নেবে পার্টির নীতি নির্ধারণী ফোরাম। হ্যাঁ, আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, তবে আমি বুঝতে পারি যে বিএনপির দাবি কি হবে বা কি হওয়া উচিত, যেটা আমি বিএনপির নীতি নির্ধারণ থেকে আমি বুঝতে পারি, কিন্তু আই এম নট দ্য স্পোক্সম্যান, সেটা আপনি নিজেও জানেন এবং দর্শকের কাছে। আমি যেটা বলছিলাম, শ্যামল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, তিনি তো আমি সুন্দর কথা বলে সব টিভিতে তাকে দেখি, যে তিনি বললেন যে 5ই জানুয়ারি যে 144 ধারা জারি করা হয়েছিল, না 5 জানুয়ারি 144 ধারা জারি হয়নি, সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, দুটো আলাদা জিনিস। আপনার কাছে আমার কোশ্চেন, তাহলে আমরা যে সম্পূর্ণ রাস্তায় দেখলাম দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে, মিটিং করছে, ঢোল বাজাচ্ছে, গান গাচ্ছে, সেটা কি এই পর্যায়ে পড়ে না? মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল, জমায়েতের উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না, এটা ক্যাটাগরিক্যালি পুলিশ ব্যাখ্যা করেছে, আপনি হয়তো খেয়াল করেননি। শ্যামল 144 ধারা জারি করার পর সেখানে আওয়ামী লীগের সমস্ত কর্মীরা সেটি অবশ্যই অন্যায়, সেটি উচিত ছিল পুলিশের ব্যবস্থা নেওয়া। 5ই জানুয়ারি কোনো 144 হয়নি, আপনি নিজে আইনের লোক, আপনি ব্যারিস্টার মানুষ, ইউ নো ডিফারেন্স বিটুইন 144 এবং সভা সমাবেশ নিষিদ্ধ, দুটো কিন্তু আলাদা জিনিস। আমার ভাই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্যারিস্টার এম স্যার। জি 30 সেকেন্ড ব্যারিস্টার এম স্যার হোসেন। আমি এই সমস্যার দুটো সমাধান দেখি। শর্ট টার্ম হলো গ্রহণযোগ্য নির্বাচন, লং টার্ম হলো প্রত্যেকটা পার্টির সিদ্ধান্ত নিতে হবে কি করে, আন্ডার হোয়াট মেকানিজম একটা আনডিসপিউটেড এন্ড আনকোশ্চেনেবল ইলেকশন মেকানিজম সৃষ্টি করা, যদি আপনি গণতন্ত্র প্র্যাকটিস করতে চান দেশে। ব্যারিস্টার এম স্যার হোসেন, অনেক ধন্যবাদ। আমার হাতে আর সময় নেই, অ্যাডভোকেট আফজাল হোসেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, শ্যামল দত্ত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর রেজওয়ান সিদ্দিকী কিছু বলবেন কিনা, এক বাক্যে কিছু বলতে চান? আমি মনে করি যে কথা উনি বলেছেন, এবং এটা সবারই কথা, যে একটা উনি একটা কথা বলেছেন, আমি যদি একটা 30 সেকেন্ড বলতে পারি, উনি খুবই চমৎকার একটা কথা বলেছেন, সব পার্টির উচিত আনডিসপুটেড। আমি ওই বাক্যটা শেষ করে আপনার কাছে আসতে চাই, ডক্টর রেজওয়ান সিদ্দিকী। না, আমি বলছি যে একটা আনকোশ্চেনেবল আনডিসপিউটেড নির্বাচনের মাধ্যমে, যাতে জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে এবং আমরা সবাই গণতন্ত্র মানলে এই সমস্যার সমাধান হবে, ভবিষ্যতেও কোনোদিন এই সমস্যার কিন্তু যে কথাটি রেজওয়ান ভাই বলছেন, আনডিসপিউটেড এবং ডিবেটেড একটা ইলেকশনের জন্য এই পর্যন্ত বিএনপি কোনো সংবিধানসম্মত ফর্মুলা দিয়েছে? এই সংবিধানের আলোকে এমন একটি ব্যবস্থা যার অধীনে একটি প্রশ্নহীন নির্বাচন হতে পারে, অন্তত সেই প্রস্তাব আমি দেখিনি। বিএনপি বরাবরই আগের জায়গায় আছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটি হাইলি আনকনস্টিটিউশনাল, বর্তমান সংবিধানে অন্তত এটি নেই। অনেক ধন্যবাদ শ্যামল দত্ত, অনেক ধন্যবাদ ডক্টর রেজওয়ান সিদ্দিকী, অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও, এবং আরো একবার দেখা হবে নিশ্চয়ই আগামীকাল ৭১ জার্নালে। শুভরাত্রি, ততক্ষণ পর্যন্ত সবাই।